আজ আমরা ক্লাস 7-এর সাহিত্যের কথাগুলি গল্পের বই থেকে একটা গল্প পাঠ করব। কেমন? গল্পের নাম হচ্ছে লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো গল্প শুরু করার আগে আমরা লেখক সম্বন্ধে দু একটা কথা জেনে নিই। কেমন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্মসাল হচ্ছে 1876 খ্রিস্টাব্দ এবং মৃত্যুসাল হচ্ছে 1938 খ্রিস্টাব্দ। তিনি হুগলির দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার খ্যাতি অর্জন করেছে উপন্যাস ও ছোট গল্প লেখার মধ্যে দিয়ে। তিনি কুন্তলীন সাহিত্য প্রতিযোগিতায় প্রথম মুদ্রিত রচিত মন্দির গল্পের জন্য পুরস্কার লাভ করেন। তাহলে তার প্রথম গল্প সেটা হচ্ছে মন্দির গল্পের জন্য তিনি পুরস্কার লাভ করেন। কেমন? এছাড়াও তিনি ভারতী পত্রিকায় 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত বরদিদি গল্পের জন্য সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করেন। মানে সাহিত্য ক্ষেত্রে যে লিটারেচার, যে সাহিত্য, সেখানে তিনি এক খ্যাতি অর্জন করেন বরদিদি গল্পের মধ্যে দিয়ে। ঠিক আছে? তার লেখা কিছু উপন্যাসের নাম হলো বিরাজ বউ, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, শ্রীকান্ত, দেবদাস, চন্দ্রনাথ, দত্তা প্রভৃতি। এছাড়াও আরও অনেক উপন্যাস রয়েছে, ছোট গল্প রয়েছে। এবার কয়েকটা ছোট গল্প, যেমন হচ্ছে মহেশ, অভাগীর স্বর্গ, এগুলো হচ্ছে তার ছোট গল্প। কেমন? আচ্ছা, এবার আমরা যে গল্পটা আজ পড়ব, যেটা হচ্ছে লালু গল্প কোথা থেকে নেওয়া হয়েছে না, ছেলেবেলার গল্প নামক গ্রন্থ থেকে লালু গল্পটি নেওয়া হয়েছে। তোমরা এখানে শব্দার্থ দেওয়া আছে বইতে, দেখবে শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবে। এখানে লেখা আছে ওলা ওঠা মানে কি? কলেরা রোগ, যেটা একটা খুব ভয়াবহ রোগ ছিল একসময়, মানুষ মারা পর্যন্ত যেত। ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের কিছু বেশি পথ। সব মানে মৃতদেহ। গারোয়ান মানে হচ্ছে গরুর গাড়ি চালায় যে। ঠিক আছে? মুষলধারে মানে প্রবল। নিরীহ মানে শান্ত। ভয়ঙ্কর মানে ভীষণ। এখানে শব্দার্থগুলো মুখস্থ করবে। আর এবার আমি গল্পটা শুরু করছি। কেমন? তো গল্পটা হচ্ছে লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পে যে নামকরণ হয়েছে, যে গল্পের নামকরণ হচ্ছে লালু, সেই লালু নামকরণের দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে একটা চরিত্রকেন্দ্রিক গল্প। এটি চরিত্রকেন্দ্রিক, মানে একটা চরিত্রকে নিয়ে গল্পটা তৈরি হয়েছে। সেই চরিত্রের নাম হচ্ছে লালু। তো লালু হচ্ছে একজন খুব সাহসী, নির্ভীক আর পরোপকারী ছেলে, যে অন্যের বিপদে সর্বদাই পাশে থাকতে ভালোবাসে। আর গল্পতে দেখা যাচ্ছে যে এখানে গোপাল খুড়ো নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ঠিক আছে? সেও এরকমই একজন মানুষ, যে অন্যের বিপদে অন্যের পাশে থাকে। এমনই সময় এই গল্পটা লেখা হচ্ছে, লেখক এখানে দেখিয়েছেন যে কলেরার প্রকোপ ছড়িয়ে গেছে গ্রামে। তার ফলে কি হচ্ছে, এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে কলেরা যে মানুষ মারা পর্যন্ত যাচ্ছে এবং তাকে দাহ করার মতো কোনো লোক নেই। কলেরার নাম শুনলেই সকলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এরকম এক ভয়াবহ পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। সেই গল্পে আমরা দেখতে পাই যে শুরুতেই বলছে আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয় হতজ্ঞান হতো। কারোর কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুষ্কর হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো কোনো কাজে আপত্তি ছিল না। এই সেই ব্যক্তি যার নাম আমি বললাম, গোপাল খুড়ো হচ্ছে কেউ অসুস্থ হলে তার পাশে থাকতো। সে কেউ যদি মারা যাবে এরকম শোনে, সে গামছা কাঁধে নিয়ে আগে বেরিয়ে পড়তো তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে আমরা দেখি গোপাল খুড়োর সাথে তার আরও সঙ্গী ছিল 4 জন, যে তার শিষ্য বলতো। তারা বলতো যে গোপাল খুড়োর শিষ্য আমরা, আমাদের যেখানে যখন ডাকবে আমরা হাজির হয়ে যাব। তাদের নাম কি? নির্মল, মণি, নুরু আর লালু হচ্ছে তাদেরই এক সঙ্গী। আমরা লালুকে দেখি যে সে পেশায় একজন ঠিকাদারি কাজ করে। কাজের সূত্রে সে বাইরে যায়। যখন কাজ পায় না তখন সে গ্রামে থাকে এবং কেউ অসুস্থ হলে বা মারা গেলে তাকে নিয়ে শ্মশান পর্যন্ত যায়, শ্মশানে নিয়ে যায়। মানে মানুষের পাশে থাকা এক ছেলে। তো গল্পতেই দেখি যে এক পণ্ডিত মশাইয়ের কথা বলা হয়। হঠাৎই গ্রামে যখন কলেরার প্রকোপ ছড়িয়ে পড়েছে, তখন বিষ্ণু ভট্টাচার্য মহাশয়, তার স্ত্রী কলেরায় আক্রান্ত হয়েছে এবং সে কলেরায় মারা যায়। এই বিষ্ণু ভট্টাচার্যকে গোপাল খুড়ো বলেছেন, এই বিষ্ণু ভট্টাচার্য হচ্ছে আমাদের বাংলা স্কুলের একজন শিক্ষক, তার কাছে তারা পড়াশোনা করেছিল।
তো বিষ্ণু ভট্টাচার্য সম্পর্কে তিনি বলেছেন যে বিষ্ণু ভট্টাচার্য খুবই রুগ্ন মানুষ ছিলেন, তার দেখাশোনার মতো কেউ ছিল না, একমাত্র তার ভরসা ছিল তার স্ত্রী। সেই স্ত্রী আজ কলেরায় পড়ে মারা গেছে, কলেরার রোগে তিনি মারা গেছে। তো যখনই জানতে পারে যে গোপাল খুড়ো যখনই জানতে পারে যে তার স্ত্রী এরকম মারা গেছে, তখন সে গামছা কাঁধে নিয়ে তার শিষ্যদের নিয়ে চলে আসে তার বাড়িতে, এবং যথারীতি তারা তার মৃতদেহ বাইরে বার করে এবং গোপাল খুড়ো তাদের সবাইকে বলে শ্মশানের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করে। সেই পথ হচ্ছে অনেকটা দূর, যেটা বলছে গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। আমরা ক্রোশ মানে কি বলেছি, মাইল রেখে কিছু বেশি, তাই তো? আমরা একটু আগে বললাম যে 2 মাইলের কিছু বেশি, ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। তার ঘটনাটা ঘটেছে কটা, 8টার সময়। এই যে রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম, তাহলে ঘটনাটা ঘটেছে 8টার সময়, আর আমরা শ্মশানে পৌঁছালাম 2টোর সময়। তো এত দীর্ঘ পথ যাওয়ার পর তারা যখন শ্মশানে উপস্থিত হয় তখন তারা রীতিমতো ক্লান্ত হয়ে পড়ে, এবং লালু কী করে, লালু বলে আমি মরার খাট ধরে মরার পাশে বসে থাকবো। সে ওখানে মরার খাট ধরে বসে থাকে, এবং এই বাকি যারা যেমন মণি, নুরু, এরা যে যেখানে পারে গিয়ে শুয়ে পড়ে, ক্লান্ত ছিল। কিন্তু মরা নিয়ে যাওয়ার পরও তাদের ডোমকে দরকার, কারণ মরাটা পোড়াতে হবে। তো পথে তারা ডোমদের বলে দিয়েছিল যে শ্মশানে মরা নিয়ে যাচ্ছি তোমাদের আসার জন্য, তাদের আসার জন্য। আর কি করে, আর শহর থেকে কাঠ আনতে হবে, সেটাও অনেকটা টাইম লাগবে। তো তারা সেগুলো জানিয়ে দিয়েছিল যে শহর থেকে কাঠ নিয়ে আসা হোক, আমরা শ্মশানে মরা নিয়ে যাচ্ছি। তো তারা যখন শ্মশানে গিয়ে হাজির হয়, মানে শ্মশানে উপস্থিত হয়, তখন দেখে যে গঙ্গার ওপারে ঘন কালো মেঘ ছেয়ে গেছে। তো তারা ভয় পায়, বৃষ্টি এলে তারা কোথায় যাবে, কারণ দূরে কোনো ঘরবাড়ি কিছু নেই, নির্জন জায়গা যাকে বলে। তো হঠাৎই এরকম দেখতে দেখতেই বৃষ্টি চলে আসে মুষলধারে। তখন গোপাল খুড়ো পালিয়ে কোনো গাছের তলায় আশ্রয় নেয়, মণি, নুরু এরা দূরে কোনো গাছের তলায় আশ্রয় নেয়। কিন্তু লালু ওখানে, পরে আমরা জানতে পারি লালু কিন্তু ওখানেই থেকে যায়। ওখানে থেকে যায় কীভাবে না, এরকম বৃষ্টি হয়, সবাই যখন ফিরে আসে দেখে সবাই এসে গেছে কিন্তু লালু নেই। এবার মণি, নুরু যথারীতি গোপাল খুড়োকে বলে যে লালু কোথায় গেল, লালু তো মরা ছুঁয়ে বসেছিল, সে তো নেই এখানে। তখন গোপাল খুড়ো রেগেই বলে যে এত যদি ভয় থাকতো লালু, তাহলে এলি কেন শ্মশানে, না আসলেই পারতিস, মরা ছেড়ে চলে গেলি। আমি হলে তো মরা ছেড়ে যেতাম না, আমি এখানেই বসে থাকতাম। এটা কে বলে, এটা গোপাল খুড়ো বলে। তো গোপাল খুড়ো এবার শ্মশানে কাঠও এসে গেছে, দেখছে কাঠ নাবাচ্ছে, মণি, নুরু সবাই হাতাহাতি করে কাঠ নাড়াচ্ছে। গোপাল খুড়ো কী করে, গোপাল খুড়ো বলে তাহলে আমি কোদালটা নিয়ে মরা পোড়ানোর ব্যবস্থা করি, মানে ওই জায়গাটা তৈরি করতে হবে। এখানে একটা কথাও বলা হয়েছে যে কি বলছে, এই যে আচ্ছা অন্তত 1000টা, আচ্ছা কি বলছে, সে ভয় না পেয়ে গোপাল খুড়ো বলছে আমি 1000টা মরা পুড়িয়েছি, এরকম পরিস্থিতিতে আমি কখনো পিছনে হাঁটতাম না, আমি ওখানেই মরা নিয়ে বসে থাকতাম। তো এই বলে সে কি কোদাল নিয়ে চুলো কাটতে যায়। চুলো কাটা মানে মরা পোড়ানোর জন্য যে জায়গাটা তৈরি করতে, তাকে সেই জায়গাটাকে চুলো বলা হয়। চুলো কাটতে লাগলো, এবং কাঠ নাবাচ্ছে মণি আর নুরু। তারা হঠাৎই দেখে যে মৃতদেহ যেখানে রাখা হয়েছে সেখানে লেপ তোষকগুলো ফুলে উঠেছে। তো তারা গোপাল খুড়োকে জানালে, গোপাল খুড়ো বলে হ্যাঁ বৃষ্টি হয়েছে। তো গোপাল খুড়ো বলে বৃষ্টি হয়েছে সেই জন্য লেপ কাতাগুলো ফুলে উঠেছে, এটাই তো স্বাভাবিক। তো মণি, নুরু বলে তুলোর জিনিস বৃষ্টি পড়লে তো বসে যায়, কেন এত ফুলে উঠবে? তাহলে তাদের মনে একটা সন্দেহ জাগে। তারা বুঝতে পারে যে লেপ কাতাগুলো হঠাৎ নড়ে উঠছে। তারা যখন গোপাল খুড়োকে এই কথা বলে, গোপাল খুড়ো হাসির ছলে উড়িয়ে দেয়। প্রথমে নুরু, তারপর মণি এরকম জানাতে থাকে। তারপর একসময় গোপাল খুড়ো বলে তোরা কি আমায় ভয় দেখাতে চাইছিস, সেই জন্য এরকম বলছিস? তো বিশ্বাস করতে চায় না তাদের কথাটা। কিছুক্ষণ পরেই দেখে সত্যি সেই মরার খাটের বিছানাগুলো হঠাৎ উঠে বসে। তো তখন সবাই ভয় এদিক ওদিক পালাতে থাকে। গোপাল খুড়ো কী করে, ঝাঁপ দিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দেয়। আর ওই ঠান্ডার মধ্যে গঙ্গার জলে আরও বাজে অবস্থা, ঠান্ডায় কাঁপতে থাকে। তখন দেখে লালু ওই মরার খাট থেকে বিছানা থেকে উঠে বেরোচ্ছে। এই দেখে গোপাল খুড়ো খুব রেগে যায়, রেগে গিয়ে বলে, রেগেও যায় আর ভেতরে ভেতরে তার প্রতি একটা সম্মান ভালোবাসা জন্মায়। কীরকম, যে এত ভয়তে যারা সবাই পালিয়ে গেল, একমাত্র লালু ছিল যে ওই মরার খাটের মধ্যে শুয়ে নিজেকে কাঁথা চাপা দিয়ে নিয়েছিল। সে কিন্তু মরা ছেড়ে যায়নি। যেখানে কলেরার ভয়, গ্রাম থেকে লোক চলে যাচ্ছে, সেখানে কলেরার রোগীকে নিয়ে সে শুয়েছিল, এতটা তার সাহস। তখন গোপাল খুড়ো বলে
আমি তোর জায়গায় থাকলেও হয়তো এটা করতে পারতাম না, এতটা সাহস আমার নেই যতটা লালুর আছে। তো লালুকে তার মন থেকে আরও সম্মান জন্মায় তার প্রতি, এবং তখন লালুকে সে বলে যা, উঠে গিয়ে সে রেগে কিছুটা মজা করে, কিছুটা আনন্দ করে, কিছুটা ভালোবেসে তাকে বলে যা এখান থেকে উঠে গিয়ে গায়ে মাটি দিয়ে স্নান কর আগে। তো এই হচ্ছে লালু, যে একটা সাহসী ছেলে, যে যে কোনো বিপদকে সামনে, যে কোনো বিপদে সামনে দাঁড়িয়ে থাকতে পারে। তো এখান থেকে আমরা চরিত্রকেন্দ্রিক একটা গল্প পাই যেটার নাম লালু। তো এই গল্পটা তোমরা ভালো করে বাড়িতে পড়ো, তাহলে দেখবে পরিষ্কার বুঝে যাবে। আমি একটা সংক্ষেপ করে দিলাম, সামারি। তো তোমরা গল্পটা এখান থেকে বুঝে নেবে এবং বাড়িতে রিডিং করবে, আর কোনো অসুবিধা হলে বলো, আমি পরে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা করতে হবে, তোমরা শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবে, কবি পরিচিতিটা একটু পড়ে নেবে, আর 1 আর 2 যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর টিক মার্কগুলো রয়েছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন?